পতন দুটো মিলেই জীবন। মানুষের জীবনে যদি পতন না থাকে, উত্থানকে হয়তো আমরা এত বেশি ভালোবাসতাম না, কিংবা উত্থান আসার জন্য আমরা এতখানি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতাম না। তো সেই ক্ষেত্রে জীবনের উত্থান পতনের গল্পগুলো আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমি আসলে এতখানি পথ অতিক্রম করে এসেছি। সেই সব বিষয়গুলো নিয়ে আসলে গল্প করতে চাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আমরা শুক্র এবং শনিবার এই দুটো দিন, সপ্তাহান্তের এই দুটো সময় আমরা ভীষণ করে উপভোগ করতে চাই এবং আড্ডা দিতে চাই সকলে নারীদের সাথে। আমাদের এই প্ল্যাটফর্মটা এমনভাবেই তৈরি করা হয়েছে যেখানে নারীরা মিলে আমরা আড্ডা দিই আমাদের কর্মক্ষেত্রে, এবং আমরা নানান অঙ্গনে যে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমাদের ভাবনার প্রসারতা যে ব্যাপক সেটা আসলে জানাতে চাই। তো সেই ক্ষেত্রে জীবনের উত্থান পতন আজকে লেডিস ক্লাবের বিষয়, এবং লেডিস ক্লাবে আমরা ডেকেছি আজ 3 জন বন্ধুকে গল্প করবার জন্য। চলুন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমার সাথে আছেন ফারিয়া আফরোজ, তিনি হেড অফ অপারেশনস অ্যান্ড ট্রেনিং নেটকম লার্নিং বাংলাদেশ। অনেক অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ। তার পাশেই আছেন সুমনা মোহিত, তিনি সহকারী রেজিস্ট্রার রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়। স্বাগত। ধন্যবাদ আপু। এবং তার পাশে আছেন শাহ সাদিয়া আহমেদ, তিনি কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন মেকআপ আর্টিস্ট। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ আপু। আমি আসলে আমাদের বন্ধুদের সাথে, আমাদের যে বন্ধুরা আছে ইতোমধ্যে স্টুডিওতে উপস্থিত, তাদের সাথে তো পরিচয় করিয়েই দিলাম, এবং সাথে আপনাদেরকেও আমি জানাতে চাই যে এই আড্ডা শুধু আমাদের 4 জনের নয়, বরঞ্চ এখানে দেশের নানান অঙ্গন থেকে এবং পৃথিবীর নানান অঙ্গন থেকে সকল নারীদের যুক্ত হবার সুযোগ থাকে। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। এবং সেই পুরো জায়গাটা জুড়ে আমরা আজ আপনার জীবনের উত্থান এবং পতন, এবং তারপরেও আপনি যে সুন্দর করে বেঁচে আছেন, জীবনটাকে উপভোগ করছেন, পুরো জার্নিটাই আমরা জেনে ফেলতে চাই। চলে আসবেন খুব দ্রুততার সাথে। ফারিয়া, আমি একটু এসে আপনার কাছে যেটা জানতে চাই যে আপনার কাজের অঙ্গনটা বেশ ইন্টারেস্টিং, বিকজ নেটকম লার্নিং বাংলাদেশে আছেন আপনি। তো নেটকম লার্নিং এই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে এটা লার্নিং একটা প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে আমি জানতে চাই যে এই জায়গাটা আসলে কিভাবে সার্ভ করে এবং আপনার এটার সাথে সংযুক্ত হবার পেছনের ভাবনাটা কি? থ্যাংক ইউ সো মাচ। নেটকম লার্নিং বেসিকলি ইজ আ গ্লোবাল অর্গানাইজেশন। আমাদের কোম্পানি জার্নি স্টার্ট করে ব্যাক ইন 1998 আমেরিকাতে। আমেরিকার পাশাপাশি আমরা ইন্ডিয়া, বাংলাদেশ, দুবাই এই দেশগুলোতে আমাদের কোম্পানির যাত্রাটাকে অগ্রসর করতে পেরেছি। অ্যাপারেন্টলি বাংলাদেশে আমরা গত বছর জুলাই থেকে অফিসিয়ালি লঞ্চ করি, আমাদের কোম্পানি স্টার্ট করে। ইটস আ গ্লোবাল প্ল্যাটফর্ম যেখানে আমরা ট্রেনিং সার্ভ করছি। লাইক আমরা বিলিভ করি উই হ্যাভ আ ভিশন ফর বাংলাদেশ ইন্ডিভিজুয়ালি। ইটস লাইক 10-10-10। আমরা চাচ্ছি বাংলাদেশের ইউথদের জন্য কিছু করতে, বাংলাদেশের মানুষদেরকে একাডেমিক্যাল পড়াশোনার পাশাপাশি কর্পোরেট লাইফে হেল্প করার জন্য তাদের স্কিল ডেভেলপমেন্টে কাজ করতে। সো আমরা অ্যাকচুয়ালি মানুষের সাথে কর্পোরেট লাইফে গিয়ে ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে কানেক্ট করছি। অ্যান্ড আমরা আমাদের যে প্রোডাক্ট, আমরা বেসিক্যালি এটা বলতে চাই আমরা সার্ভিস হোল্ডার। আমরা অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করছি। উই আর হেয়ার টু হেল্প দ্য পিপল. So this is what Netcom Learning is doing apparently, and I am very grateful that I got the opportunity যে আমি এখানে অপারেশন অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টে কাজ করছি। অ্যান্ড আমার জন্য নেটকম লার্নিংয়ের জার্নিটা খুবই ওয়ান্ডারফুল একটা জার্নি, কারণ দ্য ওয়ে আই স্টার্টেড অ্যান্ড এখন যেভাবে কাজ করছি ইটস টোটালি ডিফারেন্ট। অ্যান্ড কি থেকে শুরু করেছিলেন এবং কি থেকে কতগুলো স্টেপ পার করে হেড অফ অপারেশনস হয়েছেন? আমি যখন শুরু করি এটা হচ্ছে লাস্ট ইয়ার সেপ্টেম্বরে আই স্টার্টেড হেয়ার, অ্যান্ড আমি তখন জয়েন করেছিলাম বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট। আফটার দ্যাট যেটা হয় একটা স্টার্ট আপ কালচার, অনেক কিছু নতুন নতুন আসে, ইউ হ্যাভ টু অ্যাডপ্ট আ লট। অ্যান্ড আমাকে তখন দেখা যাচ্ছে যে এইচআর এর রোল প্লে করতে হয়েছে, at the same time সেলসে কাজ করতে হচ্ছে, মানে একদম মাল্টিটাস্কার হয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, and after that finally alhamdulillah I got that opportunity and the place যে এখানে আমি এখন একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট লিড করছি। and obviously এটার জন্য আমি বলবো আমাদের যে ভিশনারি লিডার আওয়ার সিইও রাসেল সর্দার, he should take the credit, and also our management team like আমার এখানে যারা আছে মামুন ভাই, রুমি ভাই, আহাদ ভাই, they are like working really hard and they believed in me, and that's why today I'm here. বাহ, চমৎকার। উই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ইউর জার্নি। আমরা এই পর্যায়ে সুমনা মোহিত আপুর কাছে এসে জানতে চাই যে সহকারী রেজিস্ট্রার হিসেবে আপনি আছেন রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়। নামের ভেতরেই সৃজনশীলতা পুরোটাই বোঝা যাচ্ছে। জায়গাটা সম্পর্কে, কাজের অঙ্গন সম্পর্কে এবং আপনার যে দায়িত্ব এই জায়গায় সেটা সম্পর্কে জানতে চাই। আপু, অ্যাকচুয়ালি আমি এখানে জয়েন করেছি অলমোস্ট 2 ইয়ার্স। তো এটা আমার এখানে আসার একটা মেইন রিজন, যেটা আমি একটু কালচারাল মাইন্ডে ছোটোবেলা থেকেই
আমি 95 নতুন কুড়িতে 95-এ পুরস্কার পেয়েছিলাম গানে, নাচ করতাম, দেন আবৃত্তি করতাম। তো সাংস্কৃতিক অঙ্গনের সাথে আমার যাতায়াতটা ছিল অনেক পুরানো। সো আমার মনে হলো আমি এরকম একটা ইউনিভার্সিটি, মানে বাংলাদেশের ভিতরে আসলে অন অফ ইউনিভার্সিটি, যেটা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ক্রিয়েটিভার্স ইউনিভার্সিটি। সো এখানে কেন নয়? আমি শিক্ষকতা করতাম, আমি 10 ইয়ার্স শিক্ষকতা করেছি। তা আফটার দ্যাট আমার মনে হলো যে আমি কেন ঢাকাতে যখন এসেছি, আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে আমাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। আমি চিটং থেকেছি, রংপুর থেকেছি, বেসিক্যালি ও আসলে ডিফেন্সে আছে। তো যার কারণে আমাকে ঢাকাতে স্টে করা হয়নি। আমি ঢাকাতে এসেছি 4 ইয়ার্স। তো আসার পরে আমার কাছে মনে হলো যে ওকে ফাইন, আমি ক্রিয়েটিভার্স ইউনিভার্সিটি এখানে জয়েন করি, দেন আমার ক্রিয়েটিভিটি কিছু যদি থেকে থাকে তো এখানে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। দ্যাট ওয়াজ দ্য রিজন। বাট এখানে আসার পরে যেটা হলো, আমি জয়েন করার পরে আমাকে একেবারে পুরো দস্তুর অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার করে দেওয়া হলো, যেটা আমার দাপ্তরিক কাজ করতে হয়, আমার সাথে ম্যাচই করছে না। ওকে, বাট ইট ওয়াজ 2 ইয়ার্স। আমি পুরাটা সময় নিজেকে এটার সাথে অ্যাকাস্টম করেছি এবং নতুন একটা অঙ্গনে কাজ করছি। ভাল লাগছে যে আমি আমার ব্যারিয়ার থেকে বের হয়ে এসে একেবারে দাপ্তরিক কাজ করছি, এটাও একটা আনন্দ। এবং এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামস হচ্ছে, আমাদের পরীক্ষাগুলা যেগুলা, আমাদের তো ক্রিয়েটিভ আর্টস 3টা সাবজেক্ট, নাট্যকলা, নৃত্যকলা, সঙ্গীত। তো 3টাতেই বিভিন্ন সময় এক্সামগুলো হয় মানে খুব আড়ম্বর করে, যেটা খুব ভালো লাগার একটা জায়গা। তো দেখা যায় অডিটোরিয়ামে যে বসে আছি, সাজসজ্জা দেখছি, এটাও একটা ভালো লাগার জায়গা আমার। এবং পাশাপাশি যেটা হয়, আমাদের ফ্যাশন ডিজাইন বিভাগ আছে, এখানেও কিছু ক্রিয়েটিভ কাজ করার সুযোগ আছে। যেরকম মাঝখানে ডিটিজি একটা প্রোগ্রাম ছিল, 32 দেশ এখানে অংশগ্রহণ করেছে। তো ওখানে আমি একটা বড় সড়ো পার্টিসিপেশন আমার ছিল, যেটা আমি ওখানে পুরা কোঅর্ডিনেশনে কাজটা করেছিলাম। তো এগুলো মিলিয়ে ভালো আছি। এবং আমার ইউনিভার্সিটি আসলে উত্তর এটার কালচারাল দিকগুলা আপনারা দেখলে দেখবেন যে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গনে অনেক ভালো স্বাক্ষর রাখছে, ওদের অভিনয় দিয়ে, নাচ গান বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে। এবং তারা দেখা যাচ্ছে কম্পিটিশন বা ঢাকা ইউনিভার্সিটির কাছাকাছি না যেতে পারলেও মানে অলমোস্ট কাছাকাছি তারা পারফর্ম করছে, ভালো করছে, প্লাস একাডেমিক্যালি এখানে পড়ানো হচ্ছে। চমৎকার একটি জায়গা, চমৎকার উদ্যোগ। আরও জানবো অবশ্যই, সাদিয়া আপুর কাছে আসতে চাই, জানতে চাই যে কন্টেন্ট ক্রিয়েটিং এর জার্নিটা আসলে কবে শুরু হলো? কারণ ইদানিং আমার মনে হয়েছে যে কন্টেন্ট ক্রিয়েশন বেড়ে গেছে এবং এর ভেতরে টিকে থাকাটা কিংবা শুরু করার যে সিদ্ধান্ত নেওয়াটা, সেটাও বেশ চ্যালেঞ্জিং একটা ডিসিশন। অ্যান্ড বিং আ মেকআপ আর্টিস্ট, হাউ ডাজ ইট ওয়ার্ক ফর ইউ? আচ্ছা, আমার শুরুটা হচ্ছে মেকআপ দিয়ে। তো মেকআপ যখন আমি কোভিড চলে আসলো, কোভিডের পর থেকে আমার একটা পেজ ওপেন করা। তো ওইখান থেকেই দেখা গেছে যে আমি মেকআপ লাইভ করতাম। তো ওইখান থেকেই তারপর হচ্ছে নিজে সাজতে পছন্দ করি, মানুষকে সাজাতে ভালোবাসি। তো তারপর হলো আমি টুকটাক করে মানে ফানি কন্টেন্ট মেক করা শুরু করলাম, কাপল ফানি কন্টেন্ট, যেগুলো আমার হাজব্যান্ডের সাথে, আমার বাচ্চার সাথে। তো দেখলাম যে সবাই খুব মানে মজা করে জিনিসটা দেখতেছে। তো আমার হাজব্যান্ডকে আমি বললাম, তাহলে চলো আমরা এটাই শুরু করি, তাহলে দেখা যাবে যে আমি একটা ভালো একটা পজিশনে যেতে পারবো। তো ওইখান থেকেই এখনো অবধি আমরা মজার কিছু কন্টেন্ট মেক করি। মানে ইজ ইট আ স্ক্রিপ্ট বেস? মানে তোমাকে আগে থেকে অবশ্যই স্ক্রিপ্ট থাকে, আর সেটা আমার হাজবেন্ডই সবসময় আমাকে সাপোর্ট করে, মানে ওই হেল্পটা করে আর কি। তো ওইখান থেকেই আর কি কন্টেন্ট ক্রিয়েশনে আসা, এখনো চলছে। তো এটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ এখানে অনেক পেজ আছে যেখানে আমার ফেস ভ্যালুটা ক্রিয়েট করা এটা একটা চ্যালেঞ্জিং। আর প্রতিদিনই দেখা যায় যে আমাদের কিছু না কিছু কন্টেন্ট দিতে হয়, এটা আসলেই অনেক টাফ। তো তারপরেও করতেছি, এই আর কি জার্নি যাচ্ছে। আর মেকআপ করতে ভালোবাসি, সবাইকে সাজাতে ভালোবাসি। সেটাও কি পেজের একটা কন্টেন্ট হিসেবে যায় এখন, নাকি এখন মেকআপ আর্টিস্ট হিসেবে পুরো দস্তুর মানে কাজ হচ্ছে ওটা আলাদা করে? মেকআপ আর্টিস্ট বলতে এখন আপাতত এটা অফ আছে, তবে এখনো দেখা গেছে যে অনেকে আসে আমার কাছে মেকআপ করতে। যদি একবার কেউ জেনে যায় যে আমি সাজাতে পারি, তাহলে মানুষের থেকে কিন্তু মানে তুমি কাজ বন্ধ করে দিলে
চাইলেও দে উইল কাম টু ইউ, কারণ ওই যে হ্যাঁ। ওর কাছে সাজতে ভালো লাগে, ওর কাছে যাব, হ্যাঁ। তো সেই কাজটা থেমে আসলে থাকে না খুব একটা। না না না, এখন দুইটাই সমানভাবে আর কি তাল দিয়ে চলতে হচ্ছে, করতেছি, এই আর কি ব্যস্ত সময় যায় এইভাবে। আর একটু শিখে নেই, একদিনে কয়টা কন্টেন্ট দিতে হয়? একদিনে আমি এমনও হয় আমাদের হায়েস্ট 4টা কন্টেন্ট যায়। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমাদের একসাথে শুট করা হয়, যেটা হচ্ছে আমার বেবি যখন স্কুলে চলে যায় তো ওই টাইমটা আমি ফ্রি থাকি, ওই টাইমটা আমরা একসাথে 4-5টা করে কন্টেন্ট করে রাখি, ব্যাকআপ হিসাবে আমার রাখতে হয়। তো সবচেয়ে বেশি বিরক্ত লাগে যেটা, যে ড্রেস চেঞ্জ করে করে অনেকগুলো কন্টেন্ট মেক করা, আবার সেখানে আবার দেখা যাচ্ছে হ্যাঁ অনেকগুলো টেক নিতে হয় যখন আর কি প্রপার ওয়েতে না হয়। তো এই হচ্ছে বিষয়, মানে তারপরেও করতে হচ্ছে, জীবন তো চালাতেই হবে, আর বিনোদন দিতে ভালো লাগে। শুরুর দিকে মজা করে শুরু করলো, when you know যে it's a serious thing now actually মানুষ আমাকে দেখতে আসে, তখন মানুষ যেটা দেখছে সেটার প্রতি দায়িত্ব আসলে বেড়ে যায়, তখন আসলে না চাইতেও বারবার করে সেটাকে ঠিক করতে হয়। পেজের নামটা শুনে নেই, সাদিয়াস গ্লোরি। সাদিয়াস গ্লোরি, বাহ চমৎকার, আমরা গিয়ে দেখবো। তুমি যদি আগে আমাদেরকে একটা ভিডিও টিডিও দিয়ে দিতে, আমরা এখানে দেখে দিতে পারতাম যে কি ধরনের কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আমরা আরেকটু শুনবো অবশ্যই কাজের অঙ্গন সম্পর্কে। আমার মনে হচ্ছে যে আজকে যেহেতু আমাদের 3জন বন্ধুই 3 অঙ্গন থেকে এসেছে, আমরা 3টা ডিফারেন্ট জার্নি সম্পর্কে জানবো, এবং আপনারা আপনাদের জীবনের জার্নি নিয়ে আমাদের সাথে চলেই আসবেন। কিছুক্ষণের মধ্যে জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আপনাদের জন্যই অপেক্ষা করবো অবশ্যই। আবার একটু আসি ফারিয়া আপু তোমার কাছে এসে, যেটা জানতে চাই সেটা হলো যে এই যে কাজের অঙ্গনে আমি শুনলাম যে মাল্টিটাস্কও করতে হয় একটা সময়, তো এটা হলো কাজ একটা স্টার্টআপ কোম্পানি, you don't know if it's going to sustain or not in our country, তারপরেও একটা জায়গায় জয়েন করা, ডুইং অল দ্য থিংস ইট নিডস, অ্যান্ড তারপরে গিয়ে একটা জায়গায় তুমি আজকে এসেছো, বাট তখন করছিলে তখন তো আসলে তুমি শর্ট ছিলে না যে আদৌ এটাই হবে কিনা। সো এই সময়ের স্ট্রাগলটা কি আসলে হেল্প করেছে, এই মাল্টিটাস্কিংটা কি আসলে স্কিল ডেভেলপ হয়েছে তোমার, এটাতে আমি একটু জানতে চাই। ডেফিনেটলি স্কিল ডেভেলপমেন্টের আগে যদি একটু স্টার্টআপ নিয়েই বলি, বাংলাদেশে উই আর স্টার্টআপ ডেফিনেটলি, বাট আমি যদি একটু আমাদের কোম্পানি স্টোরিটা বলি বা হিস্ট্রি বলি, সেক্ষেত্রে আমাদের কোম্পানি আমেরিকা থেকে স্টার্ট হওয়ার পর কিন্তু রানিং 27 ইয়ার্স প্লাস, মানে কোম্পানি ওভারঅল গ্লোবালি লিড করছে। And if I talk about like global experience, then আমি খুব proudly বলি like আমাদের কোম্পানি মাইক্রোসফটের #1 লার্নিং পার্টনার হয়েছে 4 to 5 টাইমস, এবং 2025 এই ইয়ারেও আমরা ফাইনালিস্ট অ্যাওয়ার্ডে ফাইনালিস্ট হিসেবে আছি অ্যাকচুয়ালি। অ্যান্ড এছাড়াও বড় বড় যে টেক কোম্পানিগুলো আছে, সিসকো, AWS, এই ধরনের কোম্পানিগুলোর আমরা অথরাইজ ট্রেনিং পার্টনার। সো কোম্পানি বাংলাদেশে নতুন ছিল, ডেফিনেটলি আই হ্যাড ডাউটস যে আচ্ছা ঠিক আছে, বিকজ আমি এর আগে যে কোম্পানিতে ছিলাম আই ওয়াজ ডুইং গুড, আই ওয়াজ লাইক আচ্ছা এখানে জয়েন করব কি করব না, থাকে একটু অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে এটা আমাদের নেচার থাকে। প্লাস বাংলাদেশে আমরা এত কিছুর মধ্যে পড়ি, সো আমাদের মধ্যে শুরুতে একটু কনফিউশন থাকা, এটা আসলে মনে হয় আমাদের জেনেটিক্যালিও ডেভেলপ হয়ে গেছে এখন। হ্যাঁ, আর মেয়েদের মধ্যে এটা একটু বেশি থাকে কিউরিওসিটি, ডাউট। প্লাস যে কোনো জায়গায় কাজ করতে যাওয়ার আগে ওই ভাবনাটা যে ওই কাজের অঙ্গনের সাথে আমি কি ম্যাচ করে নিতে পারবো, আমার এখানে তো একদম বানানো সেটআপ আছে, ওখানে গিয়ে তো আবার আমাকে নতুন করে অ্যাডজাস্ট করতে হবে, রাইট? অ্যাবসলিউটলি, লাইক এই কোম্পানিতে দেখা যায় সবকিছু কালচারও আমরাই ডেভেলপ করেছি। এটা আমার অনেক, আমি বলবো পার্সোনালি আমার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, লাইক আমার স্কিল ডেভেলপমেন্ট হতে শুরু করে লাইক আমি এখন বুঝতে পারি যে একটা কোম্পানি একদম জিরো থেকে কিভাবে স্টার্ট করা হয়, অ্যান্ড আমি এখন একদম শুরু থেকে একটা কোম্পানির সাথে জার্নিতে মানে এঙ্গেজড হলে যে ব্যাপারটা হয়, কোম্পানিটাকে নিজের মনে হয় তখন। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে আমাদের একটা অ্যামেজিং সাপোর্টিভ টিম আছে, টু টপ ম্যানেজমেন্ট অ্যান্ড টু একদম লাস্ট লেভেল পর্যন্ত যারা থাকে, সবাই এত মানে এত সিম্পল, এত অ্যামেজিং, এত কাইন্ড, লাইক তাদের সাথে ডে টু নাইট যখন কাজ করছি সপ্তাহে 5 দিন, ইট ডাজন্ট ফিল লাইক যে আমি কাজ করছি, ইট ফিলস লাইক আমি এনজয় করছি। সো এইটা অ্যাকচুয়ালি আমি বলবো নেটকম লার্নিংয়ে এসেই পসিবল হয়েছে, অ্যান্ড আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস যে আমি নেটকম লার্নিংয়ে জয়েন করেছিলাম। অ্যান্ড ডেফিনেটলি যখন আমি দেখি আমরা এখন এত বড় বড় কর্পোরেটের সাথে কানেক্ট করছি, লাইক সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, অ্যান্ড এদিকে হচ্ছে ACI, আকিজ, বসুন্ধরা গ্রুপ, এই কোম্পানিগুলো কিন্তু আমরা বাংলাদেশের লাইক জায়ান্ট কোম্পানিজ। হ্যাঁ, এদের সাথে কাজ করতে পারা আমি বলবো ইটস লাইক প্লেজার
for everyone. Definitely, and it makes you grow as a human being, right? So এই বিষয়গুলো অবশ্যই জানবো, একটা বিরতির সময় হয়ে গেছে, বাকিদের সাথেও কথা হবে এবং আমাদের বাকি বন্ধুরা যারা আমাদেরকে টেলিভিশনে দেখছেন, আমাদের সরাসরি সম্প্রচারণ 1 ঘন্টা সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত আপনার টেলিভিশনে তো আছেই, সাথে আমাদের ফেসবুক পেজ নেক্সাস লাইফস্টাইল এবং নেক্সাস টেলিভিশন, এই দুটো পেজে একই সাথে লাইভ দেখানো হচ্ছে। আপনারা সেখানে মন্তব্য বাক্সে এসে অনেক মন্তব্য করতে পারেন। সেই মন্তব্য বাক্সে কোনো রকম কোনো নিয়ম নীতি নেই, নারী পুরুষ নির্বিশেষে সকল বয়সী মানুষরা মন্তব্য করতে পারছেন। শুধু জুমে আসবেন নারী বন্ধুরা, সেই ইনস্ট্রাকশনগুলো দিয়ে আমি চলে যাচ্ছি একটা বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমরা অবশ্যই অনেক নারীরা মিলে আড্ডা দিই, না হলে কি ক্লাব হয়? ক্লাব কিন্তু 4 জন মিলে হয় না, ক্লাব হয় অসংখ্য নারী নিয়ে, এবং যারা প্রত্যেকেই নিজের গল্পগুলো করে একটা জায়গা খুঁজে একসাথে প্রতিনিয়ত অনেক সময় কাটেন, এবং ক্লাব কালচারটাই আসলে এমনভাবে শুরু হয়েছে। তো লেডিস ক্লাবের এই অঙ্গনে আমরা যেটা চাই যে সেই ক্ষেত্রে আপনারা এসে যে যার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করবেন, যাতে আমরা আরও বেশি আপনার সম্পর্কে জানতে পারি, জীবন সম্পর্কে জানতে পারি, কারণ দ্য মোর উই টক দ্য মোর উই লার্ন। আমরা আজকে আমাদের সাথে যে 3 জন বন্ধু আছে তাদের জার্নি সম্পর্কে জানছিলাম, এখন একটু সুমনা আপুর কাছে আসতে চাই। আপু, জানতে চাই যে প্রতিবন্ধকতার জায়গাটা যদি আসে, তাহলে ডিড ইউ ফেস এনি? হ্যাঁ, আসলে রিয়েল লাইফে সবাই প্রতিবন্ধকতা ফেস করে, কিছু না কিছু অবশ্যই থাকে। ডেফিনেটলি। এটা আসলে জীবনটা বহমান নদীর মতো, জোয়ার আসবে, ভাটা আসবে, একটা সময় যে লাইফটা স্টেবল হয়, বাট অনেক কিছু চড়াই উতরাই করে লাইফটা মানে একটা স্টেবল অবস্থায় আসে। তো এটা ছিল জার্নিতে, অবশ্যই ছিল। আমি ছোটবেলা থেকে যেহেতু একটু সাংস্কৃতিক অঙ্গনের সাথে ছিলাম, এবং এমনও হয়েছে যে সময় আমি নাচ করছি, গান করছি, এটা 94-5-এর ঘটনা। তো এই সময়ে দেখা যেত যে অনেকে আমার ফ্যামিলিকে বলতো, আমার আব্বু বা আম্মুকে বলতো, মেয়ে নাচ শেখায় কি নর্তকী বানাবে? এই কথাগুলোও কিন্তু শুনতে হয়েছে। তো একটা সময় মানে এটা শুনতে মানে মনে হয় যে আসলে কেউ যে এভাবে কথা বলতে পারে সেটা আসলে কল্পনাও করা যায় না, কিন্তু এটা কিন্তু আসলেই হতো। কারণ আমি নাচ নিয়ে পড়াশোনা করে বা গান নিয়ে পড়াশোনা করেছে এমন মানুষকেও হোস্ট করেছি, এবং আমি সেই সময়টা শুনেছি যে আসলে এই কথাটা যত না আমরা কল্পনা করতে পারি তার থেকে বেশি মানুষ এই কথাটা বলে। এক্স্যাক্টলি। এবং এই জায়গা থেকে আমার মা এবং বাবা খুবই লিবারাল ছিলেন, ওনারা ভীষণ সাপোর্টিভ ছিলেন, যার কারণে আমি কিন্তু এটা কন্টিনিউ করতে পেরেছি। আমার বাবা চাকরি করতেন, আমি একটা ক্যাম্পাসে বসবাস করতাম, তো দেখা যায় চিলড্রেন ক্লাবে আমি নাচ করছি, গান করছি। তো এই জায়গা থেকে, এবং আফটার ম্যারেজ এটা সবচেয়ে বেশি সাপোর্টিভ, আমার লাইফের সবচেয়ে ভালো একটা জায়গায় এনে দেয়া, এবং উত্থানের পেছনে আমার হাজব্যান্ড সবচেয়ে বেশি কাজ করেছে। ও হচ্ছে সবচেয়ে সাপোর্টিভ পার্সন, আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো ও যদি না থাকতো মনে হয় না যে আমি আমার লাইফে এই দিকগুলো আমি ফ্লারিশ করতে পারতাম। তো আব্বু আম্মু করেছেন, আব্বু আম্মু করার পরে আমি যখন, আমার বিয়ে হয়েছে অনেক ছোটোবেলায়, আমি যখন ইন্টার পাস করেছি তখন আমার বিয়ে হয়েছে। তো আসার পরে দেখা যেত যে আমি যেহেতু ডিফেন্সে ছিল, আমাদের অনেক প্রোগ্রামস হতো, তো প্রোগ্রামসগুলো আমি অ্যাটেন্ড করতাম। সেখানে দেখা যেত ফ্যাশন শো, মানে অনেকে আছে না যে বউকে ক্যাটওয়াক করতে দিবে, এটা চিন্তাই করতে পারে না। আমার হাজব্যান্ড আমাকে বলতো, কেন করবা না, করো। মানে এই যে সাপোর্টটা এবং উপস্থাপনা, কন্ডাক্টিং, এগুলো হরহামেশা করছি। এবং আমি চিটাগং টিভিতে 2011 থেকে 13 পর্যন্ত ওখানে আমি উপস্থাপনা করেছি। এটা হচ্ছে আপনার আধুনিক গানগুলা এবং বাচ্চাদের প্রোগ্রামগুলা। আবার খুলনা বেতারে আমি অ্যানাউন্সার ছিলাম দীর্ঘদিন, আমি 2007-এ জয়েন করেছি। স্টিল আমি আছি, আমার নাম আছে, বাট আমার যাওয়া হয় না, দেখে করা হচ্ছে না। তো এইগুলা আসলে এই লাইফের জার্নিতে পিছনে ব্যাকে কেউ থাকতে হয়, মানে হি ওয়াজ মাই লাইফ পার্টনার। বাহ, এভরি টাইম আমি যখনই একটা হ্যাপি মানুষ বা সাকসেসফুল মানুষকে দেখি, প্রত্যেকটা বার আমার মনে হয় যে চুজিং আ মানে গুড লাইফ পার্টনার ইজ সো ম্যান্ডেটরি, যে একদম সঠিক পার্টনারের কারণে একটা মানুষ ফ্লারিশ করে, আবার ভুল পার্টনারের কারণে একটা মানুষ ফ্লারিশড থাকে, সে একেবারে অন্যরকম পতনের দিকে চলে যায়। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু সাদিয়া আপুর কাছে আসি এবং জানতে চাই যে কন্টেন্ট ক্রিয়েটিং এর এই মার্কেটটাতে দেখা যায় যে যেহেতু কম্পিটিটরস প্রচুর বেশি, এবং সাথে বিং আ মেকআপ আর্টিস্ট, এটাও আমার মনে হয় যে যখন আসলে করেছেন সেই সময়টাতে আমি জানি না যে সবাই আপনাকে সাপোর্ট করতো কিনা, কারণ আমি জানি যে বাংলাদেশের একটা জায়গা বা একটা অংশ
এখনো বলে যে ও মানুষকে সাজায়, ও তো বিউটি পার্লার খুলেছে, এরকম কিছু, বা বিউটি পার্লার একটা নেগেটিভ শব্দ হিসেবে অনেকে বলার চেষ্টা করে। তো এই জিনিসটা নিয়ে আমি একটু আসতে চাই। আচ্ছা, যখন আমি ফার্স্টে মেকআপ নিয়ে কাজ করা শুরু করলাম তখন অবশ্যই ফ্যামিলির কোনো সাপোর্ট পাইনি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার হাজবেন্ড আমাকে বলতেছে যে কেন না তুমি করো, কারণ তুমি তো মেকআপ করতে পছন্দ করো, তুমি নিজে সাজবা, সবাইকে সাজাবা। তো তখন দেখা গেছে যে সেইখান থেকে আমার জার্নিটা স্টার্ট, যে আসলে এখন আমি কেন বসে থাকবো, সংসার আছে, সব কিছু আছে, বাট আমি যদি সব কিছু করে ঠিকঠাক মতো তারপর আমার জায়গাটা আমি করতে পারি, তাহলে কেন আমি বসে থাকবো। তো ওইখান থেকে আমার পেজটা ওপেন করা 5 বছর প্লাস হয়ে গেছে। তো ওইখান থেকেই আমার মেকআপ জার্নিটা স্টার্ট করা, প্লাস হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে আসা। তো মেকআপ যখন প্রথম স্টার্ট করলাম, যখন লাইভ করা স্টার্ট করলাম, তখন দেখা গেছে অনেকে বলতো যে এটা কোনো কথা, লাইভে এসে মেকআপ করা দেখাচ্ছে, এটা কোনো শিখানোর কিছু হইলো? আর ও তো দেখা যাবে যে এখন কি বলে পার্লারের মহিলা হয়ে গেছে বা পার্লারের মেয়ে হয়ে গেছে, এটা সেটা অনেক নেগেটিভ কথা আর কি বলতো। তো তখন অনেক কষ্ট লাগতো যে আমার কাজটাকে এত ছোট করে দেখে, বাট এখন তো এটা হচ্ছে, কিন্তু আমরা কেন এটাকে সাথে সাথে মানিয়ে নিতে পারছি না। বরঞ্চ তুমি জানো যে এখন যে ফেসবুকে আমরা দেখি, আমার মনে হয় যে দেশে অনেক অঙ্গনে অনেক কাজ করছে বা প্রচুর নাটক করছে, বা আমরা টেলিভিশনে অনেক মানুষকে দেখছি, ঠিক একই পরিমাণ মানুষ ফেসবুকের কিছু মানুষকে নিজের আইডল মেনে তার দিকে তাকিয়ে আছে, তার ফলোয়ার্স আছে, এবং মানুষ আসলে ওর কাজ পছন্দ করে, এবং তাদের নামটাও ইকুয়ালি মানুষ এখন জানছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। এখন কিন্তু তোমার পেজে যত ভিউ, তোমার মনে হয় যে তোমার অ্যাকসেপ্টেন্স ততখানি বেড়ে যায় ওরকম। অবশ্যই এটা তো থাকেই। তারপরও এখন দেখা গেছে যে ফ্যামিলির কেউ সাপোর্ট করুক না করুক, আমার হাজবেন্ড আছে, আমার কিছু যায় আসে না, মানে ও আছে আর কিছু লাগবে না আমার, যে ও আছে আর আমার কোনো কিছুই দরকার নেই, আমি এখন একাই হাঁটতে পারবো। মানে একটা শক্ত হাতের দরকার ছিল, সেটার অভাবটা ও পূরণ করে দিছে। তো ওইভাবেই আর কি আমার জার্নিটা শুরু। তো এখন দেখা গেছে যে আমি মেকআপের পাশাপাশি আমি আমার হাজবেন্ডকে নিয়ে কাপল ফানি কন্টেন্টগুলো, যেগুলো আমরা ফেসবুকে দেখে অনেক বিনোদন পাই, হ্যাঁ, তো ওইটা দেওয়া স্টার্ট করলাম। তো সবাই অনেক মজা করে নিচ্ছে, দেখছে, অ্যাপ্রিসিয়েট করতেছে। তো ওইখান থেকেই আমার এখনকার জার্নিটাও চলছে প্রায় 5 বছর প্লাস। হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে দেখা যায় যে প্রতিদিন কি কন্টেন্ট থাকবে, কি এর আগে করেছি ওটা বাদ দিয়ে করতে হবে, মানে নতুন নতুন অনেক চিন্তা করতে হয়। তো এটা একটা প্রতিদিন আমি মনে করি একটা জবের মতো, এটা আমি জব হিসাবে নিয়ে নিছি। তো ওইখান থেকে এখনো চলছে, সাকসেস খুঁজতেছি যে আসলে একটা কিছু এখান থেকে আসবে বা হবে, এইভাবেই আর কি আমার জার্নিটা চলছে এখনো। আর অবশ্যই হাজবেন্ডের সাপোর্ট তো আছেই, ফ্যামিলির সাপোর্টও আছে। সেখানে আমার শ্বশুর আমাকে অনেক সাপোর্ট করে, তারপর আমার আম্মু আছে, তারা অনেক সাপোর্ট করে। এতটুকু ইনাফ, আর কারো দরকার নাই। একদম। এবং দেয়ার আর লট অফ ফলোয়ার্স যারা কিনা অ্যাপ্রিশিয়েট করে, এবং তারা অ্যাজ আ ফ্যামিলি এখন এভরিডে দে ওয়েট ফর ইওর ভিডিওস এন্ড এভরিথিং। হ্যাঁ, দেখা গেছে অনেক সময় আমি বিজি আছি, ভিডিও দিতে পারিনি, তো তখন অনেকেই নক করে যে আপু আজকে ভিডিও দেন নাই, কি হয়েছে, আপনি ঠিক আছেন, ভাইয়ার কিছু হলো কিনা। মানে এটা আমার কাছে অনেক মনে হয় যে আমি এত মনের মধ্যে জায়গা করে নিতে পারছি আমার ফলোয়ারদের, যে সবাই দিন শেষে আমার ভিডিওর জন্য ওয়েট করে। তো অনেক সময় দেখা যায় যে মন খারাপ থাকলেও আমি তাদেরকে মানে বঞ্চিত করব, তারা তো আমাকে ভালোবাসে। তো ওইখান থেকেই দেখা গেছে এখনো মানে রানিং আছে বা করার চেষ্টা করি। আসলে লাইফে হাসি কান্না দুঃখ সবই থাকবে, তারপরেও লাইফটা আমাদেরকে ওইভাবেই মেনটেন করতে হবে। একদম, এটাই সঠিক। এবং সেই পর্যায়ে আবার আমি একটু ফারি আপনার কাছে আসি, এবং এসে যেটা জানতে চাই সেটা হলো যে এখন কম্পিটিটিভ সময় বলছিলাম, যেমন কন্টেন্ট ক্রিয়েটিং এর ক্ষেত্রে যেমন কম্পিটিশন চলছে, যে কোনো প্রফেশনও কম্পিটিশন বেড়েছে। কারণ আগের দিনে না হয় মেয়েরা একটু কম জায়গায় কম কাজ করতো, কিন্তু দিনে দিনে মেয়েদের পার্টিসিপেশন বেড়েছে, এবং ছেলে মেয়ে একই অংশে এখন প্রচুর কাজ হচ্ছে, এবং এভরিওয়ান ওয়ান্টস টু ওয়ার্ক আউটসাইড। সো সেই ক্ষেত্রে আমি জানতে চাইছি, যেহেতু ইউ আর উইথ আ লার্নিং প্ল্যাটফর্ম নেটকম লার্নিং বাংলাদেশ, তো সেক্ষেত্রে কি কি নতুন স্কিল আছে যেগুলো ডেভেলপ করার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে শাইন করার বিষয়ে ইউ গাইজ হেল্প? আমি একটু কোর্সগুলো সম্পর্কে একটু শুনে নিতে চাই।
আমি যদি বলি অ্যাকচুয়ালি নেটকম লার্নিং বাংলাদেশে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে একটা এআই রেভলিউশন ঘটানো। লাইক এই যে কন্টেন্ট ক্রিয়েশন যেমন একটা রেভলিউশনের সাথে এসেছিল, সেম অ্যাজ লাইক এআই রেভলিউশন, লাইক আমরা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ থেকে যদি দেখি বাংলাদেশের তুলনায় বাইরের বিশ্ব কান্ট্রিগুলো কিন্তু অনেক এগিয়ে গেছে। আমাদের কাছে যে কোনো টেকনোলজি অনেক পরে আসে বিকজ আমাদের অ্যাডাপ্ট করতে সময় লাগছে। আমরা যেটা করছি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি। আমরা এই যে ডে টু ডে এই যে কন্টেন্ট ক্রিয়েটিং হতে শুরু করে এই যে টিচিং প্রফেশন, এগুলো কতটা অর্গানাইজড ওয়েতে অ্যাকচুয়ালি অল্প সময়ে বেটার আউটকাম নিয়ে কাজ করতে পারা যায়, এই ধরনের প্রোডাক্টিভিটি আমরা বাড়ানোর জন্যই বেসিক্যালি কাজ করি। সো আমি যখন এখানে জয়েন করি ডেফিনেটলি আই ওয়াজ নট দিস মাচ স্কিলড, হয়তো বা টেকনিক্যালি আমি এত স্কিল ছিলাম না বিকজ আমার পড়াশোনা বিজনেস ব্যাকগ্রাউন্ডে। আমি যখন নেটকমে জয়েন করি আফটার দ্যাট আমাদেরও একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, যেখানে আমাদেরকে অ্যাকচুয়ালি এআই সার্চের বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর সার্টিফাইড কোর্স করতে হয়েছিল, যেখান থেকে এখন আমি প্রাউডলি বলি আমার ইন্টারন্যাশনাল কিছু সার্টিফিকেট আছে। মেবি আমি যদি কখনো অ্যাব্রোডে সুইচ করি এটা আমাকে জব ক্ষেত্রে মানে ওয়ার্ক প্রফেশনে অনেক হেল্প করবে। অ্যান্ড এখানেও আমরা যেটা করছি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর অনেক ধরনের ট্রেনিং প্রোভাইড করছি। সেটা হতে পারে ইউনিভার্সিটি লেভেলে স্টুডেন্টদেরকে, সেটা হতে পারে ইন্ডিভিজুয়াল, যে কোনো প্রফেশনকে আমরা ওয়েলকাম করছি। অ্যান্ড ডেফিনেটলি আমি বলবো না এটা অনেক ইজি ছিল আমাদের জন্য, বিকজ বাংলাদেশে আসলে মানুষ পড়াশোনাই করতে চাচ্ছি না আমরা একাডেমিক্যালি, সেখানে অ্যাকচুয়ালি আবার এক্সট্রা কারিকুলার কিছু শেখা not easy actually. No, it's not. Plus আমাদের আগে থেকেই মেন্টালিটি থাকে যে স্কুল শেষ করো তারপরে অনেক মজা করবা, ইউনিভার্সিটি শেষ করো তারপরে খুব রিল্যাক্স করবা। সো আমরা সবসময় পড়াশোনা করছি হলো কবে এই পড়াশোনা শেষ হবে, কবে সব বাদ দিয়ে একটু রিল্যাক্স করব, ঘুরতে যাব। একটা সময় মানে আমাদের কিছু সার্টিফিকেট হয়ে যাবে, একটা দুটো ডিগ্রি এসে যাবে, এরপরে আমরা পড়তে চাই না। কিন্তু তারপরও কেন স্কিল আসলে মানুষ ডেভেলপ করতে চায়, মানে এরকম মানুষের সংখ্যা এখন কেমন? আমি যদি সত্যিকার অর্থে বলি, এই ধরনের মানুষ অ্যাকচুয়ালি এই রিয়েলাইজেশনটা করে কর্পোরেট লাইফে এন্ট্রি নেওয়ার পর, বিকজ ওয়ার্ক লাইফে এখন ওয়ার্কলোড এত বেশি, আমরা দেখা যায় উইকলি 5 ডেজ মোস্টলি 5 দিনই কাজ করছে, 2 দিন আমরা ফ্যামিলিকে দেওয়ার মতো সময় পাই। এই 5 দিনে আমি যদি 9 ঘন্টা কাজ করি কর্মক্ষেত্রে দিই, সেক্ষেত্রে আসলে কাজের বার্ডেন এত থাকে যেটা আসলে 9 ঘন্টা কখনো শেষ হয় না। এই জন্য আমাদের মোস্ট অফ দি এমপ্লয়িজ কিন্তু ওভারটাইম ডিউটি করছে, যেটার জন্য হয়তো আমরা এক্সট্রা পেমেন্টও পাচ্ছি, বিকজ এটা কোম্পানির ক্ষেত্রে বিয়ার করা পসিবলও হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা যখন কর্পোরেট লাইফে দেখছি মানুষের সাথে কানেক্ট করছি, আমরা যখন সার্ভে করি প্রত্যেকটা ট্রেনিং এর আগে আমাদের একটা ট্রেনিং অ্যানালাইসিস সেশন হচ্ছে, যেটার মাধ্যমে আমরা ক্লায়েন্টের নিডটা বোঝার চেষ্টা করি। এন্ড এই জায়গাতে আবার আসবো, যেহেতু সাউন্ড একটু অসুবিধা হচ্ছে, একটা ছোট্ট কাট নিয়ে নিচ্ছি, একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসবো একই আলোচনায়। কোথাও যাবেন না, সাথেই থাকুন। ওই যে বললাম যে জীবনে কিন্তু উত্থান পতন থাকবেই, কারণ যদি খারাপ সময় না আসে, ভালো সময়কে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন কিভাবে? ভালো সময় আমরা আসলে খুব করে চাই এবং ভালো সময়কে ভালো সময় বলিই শুধুমাত্র খারাপ সময় যে এসেছিল তার থেকে এখন ভালো লাগছে সেই কারণে। আমরা অবশ্যই জীবনের উত্থান পতন নিয়ে আলাপ করছি। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায় আপনারা আছেন এবং আমাদের সাথে এই যে আমার ডানে দেখেন দুজন মানুষ চলে এসেছেন, আমাদের লেডিস ক্লাবের বন্ধু। একজন আপু হলেন সুরমা আপু, আরেকজন আপু হলেন নাহিদা নীলি আপু। সো দুজনে আছেন, তাদের কাছে আসবো। তার আগে আমি মোহিত আপুর কাছে আমি কোন ফাঁকে একটা বই দেখে ফেলেছি, সো সেই বইটাকে এখন আমরা বের করতে চাই এবং সেই বইটা থেকে আমরা কিছু শুনতে চাই, সেটা আপনার লেখা কিনা সেটাও জানতে চাই। আপু, লেখাটা আসলে আমার প্রাণের জায়গা। আমি একটু খামখেয়ালি স্বভাবের, তো দেখা যায় যে আমার হুট করে রাত 3টার সময় ঘুম ভেঙে গেছে, একটা কবিতা মনে পড়লো, লিখে ফেলি। কোথাও যাচ্ছি গাড়িতে বসে, আমার কাছে কিছু নাই, টিস্যু পেপারের ভিতরে লাইনার দিয়ে আমি কবিতা লিখি। তো আমি খুবই খামখেয়ালি স্বভাবের একজন মানুষ। তো এই লেখা থেকে আমার আসলে সংকলন করা ছিল না। তো 2020 ওই যে বললো আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ, ও হচ্ছে 2017 এসে আমাকে বললো যে আমাকে সুমু বলে যে একটা বই আকারে তুমি বের করে ফেলো। তো তখন আর কি এই যে 21 বই মেলাতে বইটা বের হলো, হৃদয়ের প্রতিধ্বনি। তো এখানে একটা কবিতা, আমার খুব প্রিয় কবিতা আছে, এখানে আমি বিভিন্ন মানবতা নিয়ে লিখেছি। ম্যাক্সিমাম হচ্ছে মানবতা, দেশের কবিতা এবং মানুষের মানবীয় গুণাবলী।
এর ভিতরে এমন একটা কবিতা আছে যেটা আমি আসলে কাউকে ডেডিকেট করে লিখেছিলাম, মানে সামহাও আমাকে একটা ফেয়ারওয়েল প্রোগ্রামে আবৃত্তি করতে হবে। তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আবৃত্তি করি। তো ফেয়ারওয়েল প্রোগ্রামে আমি নজরুলের কবিতা আবৃত্তি করে ফেলেছি, রবীন্দ্রনাথের করে ফেলেছি, রুজু মোহাম্মদ শহীদুল্লাহ করেছি, অনেকের কবিতা আবৃত্তি করেছি। তো ওইখানে আমাকে বলা হচ্ছিল, একজন ম্যাডাম বললেন যে আপু তুমি তো অনেক কবিতা আবৃত্তি করো, তো নিজে একটা লেখে করো না কেন? তো তখন এই কবিতাটা আমি লিখেছিলাম, আমি সেটা একটু শুনি তো। হঠাৎ আলোর ঝলকানিতে চারিদিকে চাই অজানা পুলকিতে, শুনি যেন কার পদধ্বনি, মনে হয় তারে চিরচিনি, সে যে কালজয়ী বিজয়িনী সুমন্দ ভাসিনী। আগমন যার পদধূলি তার, ধন্য যে করে সপ্ত পারাবার, আকাশে বাতাসে সেই সুর বাজে, আনমনা কোন তানের মাঝে। আকাশের কোন খসে পড়া তারা, খুলে দিল মনে সুরের অশ্রুধারা, সেই তানেতেই বাজিছে মনে আগমন আগমন। তাই তো প্রিয় জানাই তোমায় বারে বার সম্ভাষণ, বারে বার সম্ভাষণ। কবিতার নাম সম্ভাষণ প্রিয়। বাহ, সুন্দর, কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং হুট করে একজন বলার পরে তারপরে একটা কবিতার অ্যাটেম্পট নেওয়া, তো বেসিক্যালি ইটস ইওর ফার্স্ট রাইটিং, এরকম কিছু, বাট চমৎকার লেখা। একদম হুট করে অনেক ভালো কিছু ক্রিয়েশন হয়ে যায়, তাই না? এটা আসলে ব্রেইন ওয়ার্কস ইন অ্যামেজিং ওয়েজ। একদম, কবিতার ব্যাপারটা আসলে ওরকম, এটা আসলে মানে চিন্তা করে কেউ লিখতে পারে না। এটা যে কোনো সিচুয়েশন লিখতে বাধ্য করে, যে হ্যাঁ এরকম একটা বৃষ্টি হচ্ছে, সিচুয়েশনটা আমাকে বলে দেয় যে তুমি একটা কবিতা লেখো। কবিতা লেখার জন্য মানে বই খাতা নিয়ে বসতে হয়, নট দ্যাট। আমি ইভেন কিছু রাইটারের সাথে যখন গল্প করেছি, আমি শুনেছি ওনারা এমন বলেছেন যে আমি কবিতা লিখি না, কবিতা আমার কাছে আসে। এক্স্যাক্টলি এটাই। হ্যাঁ, একদম। তো আমি আবার একটু যদি আসি সাদিয়া, তোমার কাছে এসে যেটা জানতে চাই, যে আমি জানি যে তোমার অনেকগুলো ভিডিও খুব ভাইরাল হয়েছে, আমি ওগুলো সম্পর্কে একটু শুনতে চাই, যে কোনটা তোমার খুব প্রিয় আর সেটার ঘটনাটা কি ছিল? আচ্ছা, একটা ভিডিও আমার পেজে প্রায় 15 মিলিয়ন ভিউ হয়েছে, সেটা একটু বলি। 15 মিলিয়ন ভিউ হয়েছে, চমৎকার। তো সেটা ছিল এরকম যে আমি আমার বেবিকে বলতেছি, আইমান তোমার পাপা যদি আজকে আসে, তোমাকে যদি বলে পিৎজা খাবা, ফুচকা খাবা, বার্গার খাবা, তো তুমি তখন বলবা না আমি খাবো না। তো ও বলতেছে যে আচ্ছা মাম্মি ঠিক আছে। তো এদিকে আমার হাজবেন্ড শিশির আসলো, ও বলতেছে যে আইমান চলো তোমাকে নিয়ে একটু বাহিরে যাব, তোমাকে পিৎজা খাওয়াবো। তো বলতেছে না পাপা আমি খাবো না। তো তখন আমি পাশেই ছিলাম, তো আমি বললাম, আমাকে বলতেছে যে তুমি যাবা? আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি যাব। মানে এইখানে আমার বেবি তখন হা হয়ে তাকাই রয়েছে, মানে এরকম একটা স্ক্রিপ্ট ছিল যে ওর একটা এক্সপ্রেশন থাকবে যে মা আমাকে বিট্রে করলো। মানে এইখানে তখন দেখা গেছে যে অনেক কমেন্ট আসছে যে মা বলতেছে যে খেতে না, আর এখানে মা আবার নিজেই চলে যাচ্ছে। তো এটা অনেক ফানি ছিল আমার কাছে। এরকম ছোট ছোট অনেক কন্টেন্ট আছে আমাদের পেজে। তো এইভাবেই আর কি আমরা কন্টেন্টটা মেক করি। আবার দেখা গেছে অনেক সময় যে জীবনে চলার পথে একটা ফানি কিছু হলো, ওইটাই আমরা ইনস্ট্যান্ট একটা স্ক্রিপ্ট বানিয়ে ফেলি যে এটা এভাবে করে যদি এটা ফানি ভাবে নেওয়া যায় তাহলে ভালো হয়। তো এভাবে আমরা করে থাকি, এভাবেই আর কি আমরা কন্টেন্টগুলো মেক করি আর কি, বাস্তব সম্মত যেগুলো হয় সেটাই। আবার এই যে আপুর মতো কিনা, যে কবিতা যেমন করে আপুর কাছে আসে, আপুর তো অনেক গুণ, সে লাইনার দিয়ে লিখেছে। এটা আমি তো আসলে মেকআপ করি, মোটামুটি চোখের মধ্যেই লাইনার করা যায় না, সে টিস্যুতে লিখে ফেলছে। এটা আমি একদম অবাক হয়ে গেলাম যে আপুর অনেক মাল্টি ট্যালেন্ট আপু। এরকম হয়, কিন্তু আমি যদি তোমাকে বলি যে আমি হলো তো অত লিখতে টিখতে বেশি ভালো পারি না, আমার জাস্ট একটা মাত্র বই আছে, কিন্তু আমি হলো আগে ছোটবেলায় নিজের কাপড় নিজে ডিজাইন করতাম। তো এখন ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে মনে হয়েছে এটা এভাবে করতে হবে, এরকম কিছু একটা বানাতে হবে। উঠে আর কলম তো খুঁজে পাচ্ছি না, পেন্সিল পাচ্ছি না, ব্যাগের মধ্যে লিপ লাইনার আছে, লিপ লাইনার দিয়ে ঘষে ঘষে একটা ডিজাইন করে ফেললাম। তো হ্যাঁ, মানুষের কিন্তু এরকম হুট করে যখন মাথায় আসে, এটা যদি তুমি তৎক্ষণাৎ না করে ফেলো আর মনে থাকবে না। দেখা যায় যে আমি ওই স্ক্রিপ্টটা মানে নিজে নিজে চিন্তা করছি, ওইটা আমি আমার হাজবেন্ডকে মেসেঞ্জারে পাঠাই রাখি। অনেক সময় ও অবাক হয়ে যায় যে হুট করে
এটা কি মেসেজ আসলো, মানে এটা খুব হাসির একটা বিষয়। তো এটা নিয়েও অনেক গল্প আছে, এরকম মাঝে মধ্যে ও চমকায় ওঠে যে এটা কি হইলো, মানে হুট করে একটা এরকম মেসেজ আসলো। তো তখন আমি বলছি যে তুমি ভয় পাও না, এটা একটা স্ক্রিপ্ট ছিল। তো পরে হেসে দেয়। চমৎকার, ওটাও কিন্তু একটা কন্টেন্ট বানাবে। হ্যাঁ, যেটা পাঠিয়েছি হাজবেন্ড ভয় পেয়ে গেল। এবার একটু জুমে আসি, জুমে অনেক বন্ধুরা এসে পড়েছেন। আমি একটু নাহিদ আপুকে দিয়ে শুরু করি। নাহিদ আপু, আপনার কাছে এসে জানতে চাই যে এই যে নিজের জীবনের উত্থান পতন, কোন পতনের পরে মনে হয়েছিল যে না আর হয়তো ওঠা হবে না, এমন কোনো আছে ঘটনা? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে জীবনে তো আসলে উত্থান পতনই জীবন, আসলে ওইটাই হচ্ছে জীবন। উত্থান থাকলে পতন থাকবে। নিজের জীবনে সেরকম না হলেও কিন্তু আমার হাজবেন্ডের কিন্তু হয়েছিল এই জিনিসটা। তার ব্যবসায় কিন্তু যখন ব্যবসা খুব ভালোই চলছিল, হঠাৎ এমন অবস্থা হলো, একদম খুবই খারাপ অবস্থা। তো তখন বলেছিল আসলে মনে হয় যে হবে না, হয়তো শেষ হয়ে গেছে সব। কিন্তু তখন আসলে চেনা যায় কে আপন কে পর। অনেকে হয়তো এটা নিয়ে মজা করছিল, অনেকের সহানুভূতি দেখালো, কিন্তু তখন ওইটা বোঝা যায় আসলে কে আপন কে পর, ভালো মন্দ কে চায়। তো তারপর আলো যা করেছে ভালোর জন্যই করে, সেটা বাদ দিয়ে ফেললো। তো চাকরি করলো, আসলে যেটা করে আল্লাহ ভালোর জন্যই করে আসলে। আসলেই আসলেই সত্যি কথা। এবং ওই যে একটা প্রচলিত কথা আছে যে হোয়াট ডাজ নট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। সো এটাই আসলে যে আমরা একদম যখন দেয়ালে পিঠ থেকে যাই তার আগ পর্যন্ত আমরা জানতামই না যে আসলে আমরা কত কিছুর জন্য সক্ষম আছি। আমরা সুরমা আপুর কাছে আসতে চাই। সুরমা আপু, আপনার কাছে এসে উত্থান পতন নিয়ে কিছু শুনি। শুভ সন্ধ্যা আপু, সবাইকে শান্তকালীন শুভেচ্ছা। জীবনে উত্থান পতন তো থাকবে, এটা করতে হয়। যখন সুসময় থাকে তখন দেখবেন যে সবাই পাশে থাকে, আর দুঃখের সময় কাউকেই পাওয়া যায় না। এবং ব্যবসা বা চাকরি এগুলির বিষয়েও তেমনই হয়। সব সময় যে আপনার ব্যবসা লাভবান হওয়া যায় তাও না, লস থাকবে। আর চাকরির ক্ষেত্রেও তাই। তো আমার জীবনেও এরকম হয়েছিল। আমিও যখন চাকরি করতাম, লাস্ট পর্যায়ে একটু খারাপ মানে আমার সুইটেবল হচ্ছিল না চাকরিটা। আমি ট্রান্সফার করে আমার মফস্বলে নিয়ে আসছিলাম, আবার সেখান থেকে এখন বর্তমানে ঢাকায় আছি। তো চাকরি করছি না এখন। আমার কাছে মনে হয়েছে যে ওইটা আমার জন্য কঠিন হবে। তো ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে এখন আমি গৃহিণী, পাশাপাশি গান করছি, একটা সুযোগ পাচ্ছি গান করার, বা আমার যেই জিনিসগুলো, যেমন কবিতাও লিখছি, আমার পছন্দের কিছু কাজ আছে, সেগুলো আমি এখন করতে পারতেছি আমার নিজস্ব উপায়ে। সেটাই আর বলছি আর কি, যে সুসময়ও থাকবে, দুঃখের সময় থাকবে, তবে দুঃখের সময় কাউকে পাওয়া যায় না। এটাই বাস্তব, এটা নিয়ে এটা আসলে এটা সত্যি কথাও যেমন আপু, তেমনি আমার ক্ষেত্রে যদিও জীবনের অনেক যে সময় পার হয়েছে, আমি অনেক এক্সপিরিয়েন্স এভাবে বলতে চাই না, তারপরও আমি যেটা বলতে চাই সেটা হলো আমার এখন এক্সপেকটেশনই নাই মানুষের প্রতি। যেমন আমার দুঃখের সংবাদ আমার কেউ জানেই না, মানে মেজর কোনো দুঃখ আমার যদি হয়ে থাকে বা আমার ব্যক্তিগত লাইফে যদি কিছু হয়ে থাকে, এটা কখন আমি কাউকে আর বলিই না, কারণ এটা আমার জার্নি, আমি আর কাউকে বলি না, আমি কাউকে চাই না। বরং সুখের সময় সবাইকে ডেকে আনি যে আসো সেলিব্রেট করি। মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, আপনার কাছে এসে শুনি। একদম শুভ সন্ধ্যা অহনা, আমার প্রিয় বোন, ভালো আছে তো নিশ্চয়ই? একদম অহনা, তোমার সাথে আমি একদম একমত। আমিও একদম, আমি কাউকে এক্সপেক্টই করি না, কারণ অনেক জার্নি আমার হয়নি। তারপরে দুঃখের কথা সবাইকে বলতে একদম ভালো লাগে না খুব। আর তা আপন জেনেই না, আমার মা আছে, আমার হাজবেন্ড আছে, আমার সন্তানের আছে, অবশ্যই আপনজন না থাকলে বাঁচবো কিভাবে বলো? আর উত্থান পতন থাকবেই, তবে আমি বিশ্বাস করি যার যোগ্যতা আছে তার কখনো পতন হবে না। হয়তো সাময়িক একটা মাইনাস কিছু হবে, কিন্তু তার টুডে অর টুমরো যে ইফিসিয়েন্স, তার পতন হবে না। এবং এনার্জেটিক থাকতে হবে এবং যোগ্যতা অর্জন করার চেষ্টা। সবাই যে সবসময় ফার্স্ট হবে নো, বাট আই উইল ট্রাই মোর অ্যান্ড মোর এবং ডুইং টু ইজ এক্সিলেন্স। আমি ভালো করার চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দেবে। একদমই তাই, একদম আপু। আমরা একটু ছোট্ট করে মমি আপুর কাছে আসি। মমি আপু, আপনার কাছে এসে শুনি, আপনাকে অনেক দিন পর দেখলাম, এরকমই লাগছে আমার কাছে উত্থান পতন নিয়ে শুনে। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আমি অনেকদিন পর অহনা আপু তোমাকে দেখলাম, আমারও অনেক ভালো লাগছে। স্টুডিওর আপুদেরকে অনেক অনেক অভিনন্দন। আসলে মানুষের চলার পথে আমি একটা কথা মনে করি, উত্থান পতন, জয় পরাজয় সবকিছুই থাকবে, তার মধ্যে আমাদের কাজ করতে হবে।
কোনো দিকে তাকালে চলবে না, কারণ কাজের মধ্যেই জীবন, কাজের মধ্যেই সবকিছু। আমাদের পরিশ্রম করতে হবে, যখন যেটা হয় সে অনুযায়ী চলতে হবে আপু। এটাই আমি মনে করি আমার উদ্যোক্তা একদম, মানে লাইফে। খুব সহজ ধন্যবাদ কথা, আপু কিন্তু সবাইকে। জানেন এই সহজ কথাগুলাই মানতে গেলে দেখা যায় যে আমরা ভাবি যে আরো হয়তো বড় কোনো সলিউশন আছে, বাট এই যে এই সহজ কথাগুলাই আসলে যে যা হবে সেটাই করতে হবে, আর কিছু না। মিষ্টি আপু এবং ইফারহানা নার্গিস আপু যুক্ত হয়েছেন, একটা বিরতি থেকে এসে সবার সাথে গল্প করছি। বিরতির পরে এপারে এসে ঠিক এই সময়টা আমার কাছে একটু সেনসিটিভ লাগে, স্পর্শকাতর, কারণ আমাদের সময় শেষ হয়ে যায় এবং একেবারে যাবার বেলায় যেতে ইচ্ছে করে না। যেমন শুরু করার সময় মনে হয় না ভালো লাগছে না, অনেক লম্বা সময় আড্ডা কি হবে, তেমন একটা ভালো কি লাগবে, ওই কনফিউশন মনের ভেতর থাকে। কিন্তু আড্ডার শেষ মাথায় এসে এতই মজা লাগে গল্প করতে করতে যে তখন আর বাড়ি যেতে ইচ্ছে করে না। তো তারপরও ওই যে লাইফ গোজ অন, আমাদেরকে চলে যেয়ে আবার ফিরে আসতে হয়, সেভাবেই আসলে আমরা আসতে চাই। এই পর্যায়ে আমাদের আরেকজন মিষ্টি আপু চলে এসেছে, তার কাছে আসতে চাই। মিষ্টি আপু, আপনার কাছে এসে উত্থান পতন নিয়ে কিছু শুনতে চাই। জি, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা এবং স্টুডিওর আপুদেরকেও শুভেচ্ছা। আর উত্থান পতনের ব্যাপারটি আসলে একটু আগে আমার ডিয়ার বললেন এবং আপনিও বললেন যে কারোর সঙ্গে আসলে শেয়ারই করতে চাই না আর পতনের খবরটি। তো আমার কাছে উত্থান পতনের কথা যেটি মনে হবে, আমি প্রথম যখন অনার্স কমপ্লিট করার পরে যখন আমার বিয়ে হলো, নতুন সংসার, নতুন বাচ্চা, সবকিছু মিলে ভালো ছিলাম। কিন্তু একটা সময় যে এই যে এখন যে চাকরির ব্যাপারটি যেটি আসে, সবাই যেখান থেকে সরে যায় আর কি, পড়াশোনা এবং বাচ্চা সংসারের মাঝখানে, সেটি আমি আসলে সরে যাইনি, লেগেছিলাম, কিন্তু অনেক কষ্ট হয়েছে। এবং সেই সময় আমার মনে হয়েছিল যে আমি কি পারবো এখান থেকে উত্তরণ ঘটাতে, কিন্তু লেগেছিলাম। কখনো একটা পর একটা যখন সরকারি চাকরিগুলোর অফার আসতেছিল, তখন অনেক বিভিন্ন কারণেই অনেক কিছুতেই জয়েন করা হয়নি। কিন্তু পরবর্তীতে যে আমি শুধু কলেজের চাকরি করবো এই একটা অ্যাম্বিশন ছিল আমার, আমার পতিদেব, তারপরে আমার ফ্যামিলি, একটাই টার্গেট ছিল আর কি। সেই টার্গেটকে ঠিক রাখতে গিয়ে আমার সেই সময় অনেক বেশি কষ্ট পোহাতে হয়েছে। তো এখন সবকিছু মিলে সেই সময় আমার কাছে মনে হয়েছিল যে আমার পতন হয়েছে। সেখান থেকে আমি বের হতে পেরে এখন আসলে আমি ভালো আছি, সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে সবার সাথে বসে বসে কথা বলি, সত্যি সময় খুব ভালো একটা সময় যাচ্ছে। ভীষণ খুশি আপু আপনার জন্য, অবশ্যই, এবং এভাবেই আপনার জীবন সামনের দিন আরো সুন্দর হয়ে যাক। আমরা ইফারহানা নার্গিস আপুর কাছেও আসবো, একটু শুনবো আপু জীবনের উত্থান পতন এটা নিয়ে জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে ছোটকালে তো ধরেন আমার আগ্রহতেই অনেক কিছুতে পার্টিসিপেট আমি করেছি, আলহামদুলিল্লাহ। ওখান থেকে বেশ ভালো আমার যাত্রা শুরু ছিল। কিন্তু হচ্ছে দিনে দিনে যত বড় হতে থাকলাম, সবকিছু থেকেই নিজেকে গুটায় নিতে শুরু করছি। তবে এখন আবার আমি নিজেকে সব জায়গাতে ইনভলভ করার চেষ্টা করি। আমার লেখালেখি বলেন, তারপরে যে কোনো জায়গাতে আমি যাওয়ার চেষ্টা করা, করা, অংশগ্রহণ করা, ওই ছোটকালের জিনিসগুলোকে মনে হয় যে এখন যদি আমি আবার নিজেকে, এখন তো ভালো থাকবার জন্য যা কিছু করতে পারা যায় সেটাই, এখন তো আর ওইভাবে চাওয়া পাওয়ার তো কিছু নাই, কিন্তু জীবনটাকে আবার নতুনভাবে গড়ছি, উত্থান পতনের থেকে নিজেকে ডেভেলপ করছি, সব বন্ধুদের সাথে মিশছি নিজের মতন করে। এটাই সবার জন্য শুভকামনা। আপু অনেক অনেক ধন্যবাদ। এবং এই পর্যায়ে আবার একটু স্টুডিওতে আসতে চাই এবং এসে ফারিয়া আপনার কাছে যেটা শুনতে চাই, যে কথাটা শুনছিলাম যে স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা, সেটার গুরুত্বর শেষ দিকে একটু শুনবো, এবং সাথে আরেকটা জিনিস শুনতে চাই, সেটা হলো লিডারশিপ। এটা খুব আন্ডার রেটেড একটা কোয়ালিটি আমার কাছে মনে হয়, কিন্তু এই লিডারশিপের কোয়ালিটিটা আসলে থাকাটা এখনকার সময় অনুযায়ী কতটুকু গুরুত্বপূর্ণ, এবং যারা কিনা কাজে নামতে যাচ্ছে, তরুণ কর্মজীবী অনেক নারীরা আছেন, তাদের জন্য আসলে লিডারশিপ বা এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট নানান রকম প্র্যাকটিস থাকাটা এখন আসলে কতটুকু দরকার বলে মনে হয় আপনার? শুরুটা করছি স্কিল ডেভেলপমেন্ট দিয়ে, যেটা বলছিলাম। আমরা যখন এখন সার্ভে করছি, বিভিন্ন রিসার্চ করছি, আমরা যেটা ফিল করছি, আমরা মনে করছি যে ইনস্টিটিউশনাল পড়াশোনাগুলো এনাফ, বাট কর্মক্ষেত্রটা টোটালি ডিফারেন্ট। এটা আসলে রান করা অনেক ডিফারেন্টলি, যার কারণে আমাদের স্কিল ডেভেলপমেন্ট টাইম টু টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ এখন যে র্যাপিডলি চেঞ্জ হওয়া ওয়ার্ল্ড, এই যুগের সাথে আসলে তাল মেলানোর জন্য বা যুগের সাথে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট যে আমরা নিজেদের মাঝখানেও টেকনিক্যাল যে ডেভেলপমেন্টগুলো প্রয়োজন, স্কিল ডেভেলপমেন্ট, এগুলো অনেক ইম্পর্টেন্ট যে আমরা টাইম টু টাইম নিজেদেরকে আপডেট করবো এগুলোর সাথে। অ্যান্ড যদি লিডারশিপ নিয়ে বলি, লিডারশিপ নিয়ে কথা বলার আগে যেটা বলবো, আসলে
নারী হিসাবে লিডারশিপ রোলে যাওয়াটা ইজ নট ইজি, কারণ আমাদের উই লিভ ইন আ সোসাইটি যেখানে আসলে পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে পুরুষরা ডোমিনেট করে মেয়েদের। ওয়েন গার্ল ইজ গোয়িং আপ, স্ট্যান্ডিং আপ, একটা মেয়ে যখন উপর দিকে ওঠে তখন নানা ধরনের প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। সবাই মনে করবে যে ও তো অনেক ইয়াং, শি ইজ ভেরি ম্যাচিওর, একটা মেয়ে হয়ে কিভাবে পারবে। সো এই জিনিসগুলো না অনেক মানে টেকনিক্যালি হ্যান্ডেল করে ফেলতে হয়, প্লাস এই জিনিসগুলো অনেক ম্যাচুরালি হ্যান্ডেল করতে হয়। মানুষ তো কিছু বলবেই, পাছে লোকে কিছু বলবে, কথায় আছে না, সেম গোজ টু দ্যাট। অ্যান্ড লিডারশিপ জিনিসটা আসলে আসে, আমি বিলিভ করি হোয়াট মেক্স আস আ লিডার, যদি আমরা কোনো একটা কাজ, কোনো একটা রেসপন্সিবিলিটি নিজেরা ওন করা শিখি, যে না আমাকে কেউ এসে অর্ডার দিবে, উই শুড নট ওয়েট ফর দ্যাট। আমরা নিজ থেকে একটা কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া, একটা কাজের ইনিশিয়েটিভ নেওয়া, একটু ইনোভেটিভ হওয়া, প্লাস হচ্ছে আমরা জুনিয়রদের কিভাবে ট্রিট করব, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে আমরা অ্যাকচুয়ালি যখন আমি যেটা বিলিভ করি, ওয়েন আই ওয়াজ এ জুনিয়র, ডেফিনেটলি আই গট সাম অ্যামেজিং লিডার্স, যার কারণে আজকে আমি এখানে আসতে পেরেছি। সো লিডারশিপ জায়গাটা আসলে ইজ ভেরি ইজি টু আর্ন, বাট ওই যে বলে না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশি কঠিন, অ্যাকচুয়ালি তাই। একেবারেই। এবং হ্যাভিং অ্যামেজিং লিডার্স, যখন নিজেও লিডারশিপের জায়গাটায় থাকা হয়, ইউ হ্যাভ টু মানে আউটকাম দ্যাট, যে ইউ হ্যাভ টু বি দ্যাট অ্যামেজিং লিডার টুয়ার্ডস ইউর আদার জুনিয়র অফিসার্স যারা আছেন অবশ্যই। সো ওয়ান্ডারফুল। আমি অবশ্যই শেষের দিকেই যেহেতু আছি, সুমন আপুর কাছে আসতে চাই এবং একদম শেষের দিকেই আছি বলে এই প্রশ্নগুলোই করতে চাই, যেটা হলো যে সৃজনশীল অঙ্গনে যেসব মানুষ আসতে চাইছেন, নারী বলবো না, মানুষ যারাই সৃজনশীল অঙ্গনে কাজ করতে চান, তারা অনেকেই ভাবেন যে আমাকেও তো একটা ব্যাকলাশ সহ্য করতে হতে পারে, তো তাদের জন্য আপনার মেসেজ কি হবে? অ্যাকচুয়ালি প্রতিবন্ধকতা থাকে বলেই মানুষের উইন করার একটা আকাঙ্ক্ষা সারা জীবনই থেকে আসছে। তো উইন করার যদি কারো আকাঙ্ক্ষা থেকে থাকে তাহলে সে উইন করবেই। এটা অ্যাকচুয়ালি যে আপু যেটা বললো যে লিডারশিপ, কারোর ভিতরে যদি কোনো কোয়ালিটিস থাকে সেগুলোকে কাম আউট করে আনা, এবং পারিপার্শ্বিক অবস্থা কিন্তু তেমন থাকে না, বাট এটা নিজেকে তৈরি করে নিতে হয়। ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে, মেয়েদের জন্য একটু প্রতিবন্ধক, বাট এই লিডারশিপ কোয়ালিটিটা তখন তৈরি করে নিতে পারে, নিজের ভিতর কনফিডেন্সটা গ্রো করতে পারে। একটা মেয়ে বা ছেলে তাকে স্কিল হলে দেন তার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। সো সে ওই জায়গাটা উইন করতে সক্ষম হবে। এবং আমি যেটা বুঝি, আমি নিজেও তো অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি। আমি যে বললাম 95-এ আমি নতুন করিতে এসেছি, আমি গান করেছি, নাচ করেছি। তো আমি নিজে যে জিনিসগুলো করেছি, আমাকে ফ্যামিলি হেল্প করেছে, বাট আমি নিজে যে জিনিসটা করেছি আমি কখনো কোনো কিছু কানে তুলিনি। আমার মনে হয়েছে ওকে ফাইন, পাছে লোকে কিছু বলবেই, কিছু মানুষ থাকে বলার জন্য। অ্যান্ড আমি মনে করি যে হু হ্যাভ সাম কোয়ালিটি, দেন সে পিছনে কথা বলবে না, সে তার মতো করে এগোতে থাকবে। হ্যাঁ, তার কথা বলার সময় নাই না। সো আমি এটাই মানে সবার জন্য মেসেজ, যে আমাকে পিছনে তাকালে হবে না, আমাকে চিন্তা করলে হবে না যে কে কি মনে করছে, কে কি ভাবছে। এই জিনিসগুলো প্রতিবন্ধক অবস্থা কাটিয়ে উঠে সামনে এগোতে হবে। চমৎকার। একদম ছোট্ট করে সাদিয়া আপুর কাছে শুনবো, যে আমি বলবো না যে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তাদের জন্য কি মেসেজ, আমি বলবো যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে দেখার যে অডিয়েন্স আছে তাদের কিছু দায়িত্বের জায়গা থাকে, দায়বদ্ধতা থাকে, তাদের কিছু বিহেভিয়ারাল ম্যানার শেখা দরকার, তাদেরকে কি বলতে চাই? হ্যাঁ অবশ্যই, কারণ এই জিনিসটা অনেক দেখা গেছে যে আমরা একটা নেগেটিভ কমেন্ট আসে অনেক বেশি আমাদের প্রতিদিনই, দেখা গেছে যে আলহামদুলিল্লাহ আমার তেমন নেগেটিভ কমেন্ট আসে না, আমার ফলোয়ার যারা আছে আমাকে অনেক বেশি ভালোবাসে, তারপরেও দেখা গেছে যে অনেক ক্ষেত্রে আমাদের নেগেটিভ কমেন্টের শিকার হতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা সব সময় পার্সোনাল জিনিসে আঘাত না করে, বা মানুষ জেনে বুঝে তারপর সবাইকে নিয়ে আপনারা কথা বলবেন, কারণ দিন শেষে আমরাও মানুষ, আমাদেরও খারাপ লাগে। পাবলিক প্লেসে কাজ করি দেখে এমন না যে আমাদের মন নেই, আমাদের সংসার নেই, আমাদের কোনো আপনাদের কাছ থেকে আমরা কিছু এক্সপেক্ট করি না, আমরাও ভালো কিছু এক্সপেক্ট করি। তো আমি বলবো যে সবাইকে যে সব সময় পজিটিভলি দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এরই সাথে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। তিনটা সুন্দর মানুষ আমাকে সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ। আমাদের জুমের যত বন্ধুরা ছিলেন তারাও আমাদেরকে সময় দিলেন। বরাবরই প্রাণোচ্ছল একটা আড্ডায় মেতে উঠে আমরা সামনের দিনও আমরা ভীষণ ভালো থাকতে চাই। জীবনে যতই উত্থান আসুক পতন আসুক আমরা ভীষণ ভালো থাকবো সবসময়। এবং আজ দেশে সকালে
5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, এই বিষয়টা আমরা সবাই জানি, এবং ভূমিকম্পের পরে আফটার শকের একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে নিজের ভূমিকম্পের যে কোনো পরিস্থিতিতে নিজের যাতে একটা বেসিক ব্যাগ বা বেসিক কিট আপনাদের তৈরি থাকে এবং যত রকম সাবধানতা অবলম্বন করা যায় অবশ্যই আপনারা সেই ধরনের সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।